স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এত বড় দেশ, এত মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যদি কোনো বিপর্যয় হয়ে যায়, সমস্ত মানুষের একসঙ্গে থাকার কথা কি কথা নয়, ঐক্যবদ্ধ থাকার কথা কি কথা নয়। যদি এর মধ্যে রাজনীতি খুঁজে পায় কোনো দল, তাহলে তাকে প্রশ্ন করা হবেই। সেই প্রশ্নে যাব। তবে এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ উঠে আসছে, আরও একটি বিপর্যয়ের খবর আসছে পুনে থেকে। পুনেতে বড় বিপর্যয়ের খবর এই মুহূর্তে। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। পুনেতে ইন্দ্রায়ণী নদীর ওপর ভাঙল ব্রিজ, হঠাৎ ভেঙে পড়ে কুন্দমালা ব্রিজ। 20 থেকে 25 জন ব্যক্তির তলিয়ে যাওয়ার আশঙ্কা, মৃত্যু হয়েছে 2 জন ব্যক্তির। ইতিমধ্যে 5 থেকে 6 জনকে উদ্ধার করা হয়েছে। 100 জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন সেতুতে। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। 32 জন আহত এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। পুনেতে একটি লোহার ব্রিজ ছিল ইন্দ্রায়ণী নদীর ওপর। ব্রিজটির নাম হচ্ছে কুন্দমালা ব্রিজ। ব্রিজের নিচে নদী দেখুন, এই নদী খরস্রোতা, দেখে সেই স্রোত বোঝা যাচ্ছে। সাদা রঙের ফ্যানার মতো যে জল, সেই জল দেখে স্পষ্ট হচ্ছে নদীতে যথেষ্ট পরিমাণে স্রোত ছিল। এই সরু লোহার ব্রিজের ওপর প্রায় 100 জন মানুষ উপস্থিত ছিলেন এবং তারপরেই ব্রিজটি ভার সামলাতে না পেরে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পরেই বিপর্যয় হয়। ব্রিজ ভেঙে পড়ার পর বিপর্যয়তে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আহত হয়েছেন 32 জন বলে খবর পাওয়া যাচ্ছে। একদম লেটেস্ট ছবিগুলো দেখাচ্ছে, একদিকে উদ্ধার কাজ চালানোর ছবি এবং অন্যদিকে দেখাচ্ছে কিভাবে ওই খরস্রোতা নদী, সেখানে ভেঙে পড়েছে ব্রিজ। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি লিখেছেন তিনি শকড এই গোটা ঘটনা এবং দেশে পরের পর কেন এরকম দুর্ঘটনা ঘটছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সঙ্গে বলেছেন তিনি প্রার্থনা করছেন তাদের জন্য যারা এই ব্রিজ অ্যাক্সিডেন্টে এফেক্টেড। এই মুহূর্তে সেই খরস্রোতা নদীর ছবিটা দেখুন। এই খরস্রোতা নদীর ওপর একটি সরু লোহার ব্রিজ, সেই সরু লোহার ব্রিজের ওপর 100 জন মানুষের জমায়েত কেন হয়েছিল, 1 নম্বর প্রশ্ন। এবং 100 জন মানুষের জমায়েতের পর ব্রিজটা ভেঙে পড়লো কি করে, রক্ষণাবেক্ষণ হতো কিনা, সেই সমস্ত প্রশ্ন থাকছেই। সেই প্রশ্ন তো করতেই হবে, কিন্তু কোনো পক্ষ যাতে এই বিপর্যয় নিয়ে রাজনীতি না করে সেটাও দেখতে হবে। দেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার সময় এই মুহূর্তে আরও একটি বিপর্যয়ের খবর। একটি ব্রিজ ভেঙে পড়েছে। একটি গোটা ব্রিজ ভেঙে পড়ার পর 2 জন তলিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। 5 থেকে 6 জন ভেসে গিয়েছেন এবং 32 জন আহত হয়েছেন। উদ্ধার করা গিয়েছে অনেকজনকে এবং 100 জন উপস্থিত ছিলেন ওই ব্রিজে। এইখানে ছুটির দিনে মানুষ সেলফি তুলতে যেতেন, ঘুরতে যেতেন বলে খবর পাওয়া যাচ্ছে। জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্পষ্ট হচ্ছে যে এখানে মানুষ সপ্তাহান্তে, উইকেন্ডসে ঘুরতে যেতেন, ছবি তুলতে যেতেন, ফ্যামিলি নিয়ে যেতেন, কোথাও গিয়ে একটা আউটিং করতে যেতেন। কিন্তু সেখানে এই বিপর্যয়ের পর ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুহূর্তে পুনেতে বড় বিপর্যয়ের খবর উঠে আসে এবং এই ছবিগুলো দেখুন কিভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এই খরস্রোতা নদীর ছবি দেখুন, সাদা ফেনা জল। আমাদের গঙ্গায় আমরা দেখতে পাই এরকম সাদা ফেনা জল থাকে না কলকাতার গঙ্গায়, তার কারণ জলটা স্থির। কিন্তু অন্যদিকে যেখানে খরস্রোতা নদী থাকে, যেখানে নদীর স্রোত বেশি থাকে, সেখানে নদীর ওপর একটা ফেনা ভাব দেখা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর বিপর্যয়ের খবর আরও একটি উঠে আসছে এবং সেই ছবি সরাসরি কিশলয়ের অগ্নিবাণে রিপাবলিক বাংলায় সেই ছবি তুলে ধরছি। এবং ব্রিজ খবর পাওয়া যাচ্ছে, আপডেট পাওয়া যাচ্ছে যে ব্রিজ, সেখানে লোকে যারা ঘুরতে যেতেন তারা সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন অনেকে। ভিড় বেড়ে যায় এবং তারপরেই এই দুর্ঘটনা হয় বলে খবর, কিন্তু রক্ষণাবেক্ষণ হয়েছিল কিনা সেই প্রশ্ন, সেই তদন্ত। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই মুহূর্তে টুইট করা হয়েছে, এই মুহূর্তে বক্তব্য দেওয়া হয়েছে যে খুব দুঃখিত এই খবর শুনে এবং ইনফরমেশন পাওয়া যাচ্ছে 2 জনের মৃত্যু হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে তদন্ত করছি এবং তাদের পাশে রয়েছি যারা এফেক্টেড হয়েছেন। এনডিআরএফকে পাঠানো হয়েছে, 6 জনকে রেস্কিউ করা হয়েছে, 32 জন ইনজিওর্ড এবং 6 জন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, এটা বলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও টুইট করেছেন এই বিষয়ে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করেছেন। তার টুইটটা আমি দ্রুত একবার জানিয়ে রাখি দর্শকদের। তিনি বলছেন, স্টান্ড অ্যান্ড শকড, আমি শক হয়েছি, আমি আশ্চর্য হয়েছি, আমি স্তম্ভিত হয়েছি। এই পরের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে দেশে সেই নিয়ে। এবং 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 তারপর তিনি লিখছেন যে এই ঘটনা আমরা সম্পূর্ণভাবে প্রার্থনা জানাচ্ছি, কন্ডোলেন্স জানাচ্ছি যারা ডিজিজ, এবং আমরা প্রার্থনা করছি যে যারা ভিকটিম তারা যেন জীবিত থাকেন। এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দপ্তর থেকেও টুইট করা হয়েছে। ফিরবো আলোচনায়। এই মুহূর্তে বড় ব্রেকিং এর দিকে নজর রাখলাম কিশলয়ের অগ্নিবাণে, যেখানে একটি বড় বিপর্যয় হয়েছে পুনেতে, এবং দেশের মানুষের এই মুহূর্তের প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। এত বড় একটি দেশ যেখানে মানুষ প্রতি মুহূর্তে নিজেদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওপিনিয়ন রাখেন, বুঝলাম, মানুষের বক্তব্য রাখা, ওপিনিয়ন রাখা এই গণতান্ত্রিক দেশে অধিকার। কিন্তু দেশে যখন বিপর্যয় হয়, দেশে যখন কোনো বিপর্যয় নেমে আসে, তখন এই দেশের মানুষের, ভারতবাসীর কর্তব্য হলো ঐক্যবদ্ধ থাকা। এটাই জানতাম। এই বিপর্যয়ের মাঝে যদি প্রকৃতপক্ষে কেউ প্রশ্ন করতে চায় সেই বিপর্যয় নিয়ে, ঠিক আছে, তাই করা উচিত, গণতন্ত্রে সেটাই নিয়ম। কিন্তু বিপর্যয়কে ব্যবহার করে কেউ যদি রাজনীতির রুটি সেঁকতে যায়, তাহলে দেশের মানুষ কখনো সেটা মেনে নেয়নি। কিশলয়ের অগ্নিবাণে আজ আমার প্রশ্ন, এর আগে আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুরের সময় সেটা বিপর্যয় ছিল না, কিন্তু সেটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল। দেশে একটি ইমার্জেন্সি সিচুয়েশন, প্রেক্ষাপট তৈরি হয়েছিল, পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় দেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন ছিল, এবং আমরা দেখেছি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা গিয়েছিল। কোনো নেতার মুখে অপারেশন সিন্দুর নিয়ে নোংরা রাজনীতির কথা আমরা শুনেছিলাম। এরপর বিমান দুর্ঘটনার পরিস্থিতি এলো, যেখানে বিমান দুর্ঘটনা ঘটলো, সেইখানে বিমান দুর্ঘটনা নিয়ে গোটা দেশের যখন এই বিপর্যয়ের পর ঐক্যবদ্ধ থাকার কথা, তখন এই নিয়ে যদি রাজনীতি খুঁজতে যায় কোনো দল, কোনো জোট, তাহলে সেই নিয়ে প্রশ্ন করছি। কাকে নিয়ে প্রশ্ন করছি? প্রথমে শোনাবো একটি বাইট। মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের, কি বলছেন তিনি। নিজে গিয়েছিলেন ওই ঘটনাস্থলে, ফটোও তুলেছেন, দেখেছেন কি হয়েছে, কিন্তু তারপর তার বক্তব্য শুনুন। किसी ऐसे दुख के वक्त कोई भी क्रेडिट लेने का भागदौड़ नहीं करना चाहिए। कोई जाकर पिक्चर लेता है, कोई जाकर मिलता है, लेकिन हम सिर्फ मिले आए। हम यही चाहते हैं कि उनकी फैमिली की जो दुख हुआ है उसको वो लोग सहन करने की शक्ति मिले। তার বক্তব্যের দ্বিতীয় অংশ অত্যন্ত ঠিক, একদম সঠিক কথা বলেছেন যে আমরা সমবেদনা জানাই, কোনো রকমভাবে এই নিয়ে রাজনীতি করা উচিত না, এই লাইনে তিনি কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগে তিনি কি বললেন? প্রথম অংশে তিনি বললেন এই নিয়ে কৃতিত্ব নেওয়া কারোর উচিত নয়, এখানে এসে ফটো তোলার জন্য আসা কারোর উচিত নয়। কিন্তু আশ্চর্যের ঘটনা হলো, ঠিক এই বক্তব্য রাখার 2 মিনিট আগে, এই প্রেস কনফারেন্স করার 2 মিনিট আগে তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন, এবং বহু ফটোগ্রাফার ইনক্লুডিং তার সঙ্গে যারা গিয়েছিল সেই ফটো তুলে সেগুলোকে কংগ্রেসের বিভিন্ন পেজ হোক কিংবা সংবাদ মাধ্যম হোক সেগুলো পোস্ট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যেদিকে ইঙ্গিত করার চেষ্টা করলেন, তিনি সকালবেলা যাওয়া প্রধানমন্ত্রীর সেই সফরের দিকে ইঙ্গিত করার চেষ্টা করলেন, তিনি প্রশ্ন করার চেষ্টা করলেন যে প্রধানমন্ত্রী কি কৃতিত্ব নিতে চাইছে, আর যদি কৃতিত্ব নিতে চান তাহলে কি ফটো তুলে কৃতিত্ব নিতে চাইছেন, এই কথা বলতে চাইলেন মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের। আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী সেই ছবিগুলো দেখিয়ে বলি, দেশের প্রধানমন্ত্রী এত বড় বিপর্যয়ের পর সেই জায়গায় গেলে সেটা কি অপরাধ, সেটা কি ভুল, নাকি যাওয়াটাই তার উচিত হয়েছে এবং তার দায়িত্ব ছিল? আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী যদি এরকম একটি বিপর্যয় স্থলে যান, তাহলে সেখানে ফটো ওঠানো হবে না, সেখানে কোনো ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার থাকবেন না, মিডিয়া থাকবেন না, প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে যারা ফটো তোলেন তারা থাকবেন না। এটা তো নিয়ম, এটা তো প্রোটোকল, এটা তো হয়ে থাকে। এই নিয়ে প্রশ্ন কোথা থেকে আসতে পারে? নাকি প্রশ্ন তুলে এখানে দেশের ঐক্যের মধ্যে কোথাও চিড় ধরিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে? আমার কথা হচ্ছে, মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের তরফ থেকে তারা বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে কেন প্রধানমন্ত্রী গিয়ে ছবি তুলেছেন,
কেন বিমানমন্ত্রী গিয়ে ছবি তুলেছেন, কেন কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন? কৃতিত্ব নেওয়া কি স্যার? দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে এরম বিপর্যয় গিয়ে তাদের পাশে দাঁড়ানো, এবং তিনি গেলে পরে দেশের প্রধানমন্ত্রী কোনো বিপর্যয় স্থানে গেলে সেটা একটা ফটোগ্রাফি করা বা রেকর্ড করা কি নিয়ম নয়, বা সেটাই কি পরিস্থিতি সেই পরিস্থিতিতে প্রয়োজন নয়? প্রশ্ন থাকছে। আর আপনি নিজেও যখন ওখানে গেলেন তখন সেখানে ফটো ওঠেনি, কিন্তু শুধুমাত্র এই বিমান বিপর্যয় নয়, অপারেশন সিন্দুর ফিরে যাই। অপারেশন সিন্দুরের সময় কি হয়েছিল? অপারেশন সিন্দুরের সময় সমস্ত দল বলল আমরা প্রধানমন্ত্রীর পাশে আছি, আমরা এই সেনাবাহিনীর পাশে আছি, আমরা এই অপারেশনকে সমর্থন করছি। অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর একদিকে রাহুল গান্ধী বললেন নরেন্দ্র মোদী না সারেন্ডার মোদী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নরেন্দ্র মোদী সিঁদুর বেচতে এসেছেন। সেই রাজনীতিগুলো নোংরা রাজনীতির জায়গা নয়, যেখানে পাকিস্তান তাদেরকে কোট করে নিজেদের সংবাদ মাধ্যমে বক্তব্য রাখছে পাকিস্তানি নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের হাতে এই অস্ত্র তুলে দেওয়া কেন? প্রশ্ন থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন অপারেশন সিন্দুরের পর শুনবো। ওনারা দিয়েছেন, সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাই ঠিক করে। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের, বিরোধী দলের, বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী, এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। কিশোর অগ্নিবাণে আজকে আমি প্রশ্ন করছি, আজকে কিশোর অগ্নিবাণে আমার অগ্নিবাণ, যেখান থেকে আমি আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাবো, আমার অতিথিদের কাছে যাবো। এই মুহূর্তে আমার প্রশ্ন, দেশের আগে রাজনীতি প্রিয় ইন্ডি জোটের রাজনীতিটা বেশি প্রিয় হয়ে দাঁড়াচ্ছে কি? তার কারণ অপারেশন সিন্দুর হোক বা বিমান বিপর্যয় কিংবা পুনেতে ব্রিজ ভেঙে পড়া, এই প্রত্যেকটিকে কি প্রকৃতপক্ষে তারা প্রশ্ন তুলছেন কি কারণে হয়েছিল, নাকি এগুলোকে অপরচুনিটি হিসেবে ব্যবহার করছেন নিজেদের দুটো ভোট বাড়ানোর জন্য? প্রশ্ন করব আজ। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব। এই মুহূর্তে জয় মল্লিক উপস্থিত রয়েছেন, বিজেপি মুখপাত্র নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। নীলাভ ব্যানার্জি রয়েছেন, আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন। ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা, তিনি দেশের ঐক্য নিয়ে কথা বলবেন, ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নিয়ে কথা বলবেন। রক্তিম দাস রয়েছেন, সাংবাদিক। আমি প্রথমে রক্তিম দার কাছে যাব। রক্তিম দা, আমার স্পষ্ট প্রশ্ন হচ্ছে যে যেই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন, আমি বুঝতে পারছি যে তারা বলতেই পারেন যে আমরা তো এরকম সিচুয়েশনে বিরোধী দলের তো প্রশ্ন করাই কর্তব্য, কিন্তু কখন করা কর্তব্য, কিভাবে করা কর্তব্য? অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দেওয়া কি বিরোধীদের কর্তব্য স্যার, নাকি এরকম একটা বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী ফটো কেন তুলেছেন সেই নিয়ে প্রশ্ন করা কর্তব্য, নাকি আসলে এগুলো ভোট পাওয়ার অপরচুনিটি হিসেবে ব্যবহার করছে ইন্ডি জোট? বলুন স্যার। না, আমি আসলে খুব অদ্ভুতভাবে দেখছি। দেখুন, যুদ্ধটা আজকে যেভাবে হয়েছে 71 সালেও হয়েছিল। সেই সময় ইন্দিরা গান্ধীর সময় অটল বিহারী বাজপেয়ীজি বাইরে গেছিলেন এবং তিনি গিয়ে প্রচার করেছিলেন ভারতের হয়ে। কিন্তু আজকে যারা গেলেন প্রচার করতে গেলেন, গিয়ে ভারতের হয়ে কথা বললেন, কিন্তু তাদের যে কাউন্টার পার্ট যারা এখানে রয়েছে নেতা নেত্রীরা, তারা সরকারের বৈধতা নিয়ে, সরকারের এই কাজ নিয়ে প্রশ্ন তুলে বসলেন। অর্থাৎ অদ্ভুত একটা দ্বিচারিতা। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন যে অবশ্যই প্রধানমন্ত্রী ওখানে গেছেন, সে তো যাবেনই, ওখানে শুধু প্রধানমন্ত্রী যাননি, স্বরাষ্ট্রমন্ত্রীও গেছেন। তারপরে আবার ইন্ডি জোটের যিনি কংগ্রেসের প্রধান, তিনিও গেছেন, খার্গে সাহেব, তো তিনিও গিয়ে ছবি তুলেছেন। যে কেউ যেতে পারেন, এবং সেখানে গেলে আমাদের কাজ সাংবাদিকদের ছবি তোলা, তারা তুলবে, কারণ এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে যে অমুক অমুক মানুষ এখানে উপস্থিত আছেন। কিন্তু সেটা নিয়ে রাজনীতি করা, হঠাৎ এখন খুব সামান্য ছোট ছোট বিষয় নিয়ে রাজনীতিতে বড় বড় বিষয় করে দেখানোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে। অর্থাৎ আমার মনে হচ্ছে ইন্ডি জোটের হাতে এখন আর সেরকম কোনো বিরোধী বক্তব্য বা বিরোধিতার কিছু নেই যেটাকে তারা সামনে আনতে পারেন। কারণ এই গত 10-15 বছর ধরে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত কিছুতে যে অগ্রগতি, যেটা কেন্দ্রীয় সরকারের যে সাফল্য, এই সাফল্যগুলোকে টার্গেট করার মতো সেভাবে তারা কিছু হাতের সামনে পাচ্ছেন না বলেই আমার মনে হয় ছোট ছোট জিনিস খুঁজে বার করছেন।
এবং ছোট ছোট জিনিসগুলো যেগুলো মানুষের কাছে খুব বোধগম্য হচ্ছে না, যে এখন যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে ফটো তুললো কেন, ফটো তুললো কেন, আরে ফটো তুললো কেন, এখানে তো যে যাবে সেই ফটো তুলবে, এটা তো খুব স্বাভাবিক কথা। তো সেখানে ফটো তুললো কেন, এই প্রশ্নটা এসে গেল। পলিটিক্যাল কুকিজ বলে স্যার এবার একদম ঠিক, একদম ঠিক, আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক, যে পলিটিক্যাল কুকিজ। যে এবার দেখুন, আমার এটা খুব অদ্ভুত লাগছে, যদি এই প্লেনটা এয়ার ইন্ডিয়াটা যদি ভারত সরকারের হাতে থাকতো তাহলে কি হতো? তাহলে তো কেন্দ্রীয় অসামরিক দপ্তর যেটা আমাদের বিমান দপ্তর, তার তো মন্ত্রীর পদত্যাগ চাইতো, কারণ প্লেনটা সরকারি প্লেন। ঠিক, যেহেতু টাটার হাতে প্লেনটা, তাই এই পদত্যাগটা চাওয়া হয়নি, কারণ এর আগে আমরা রেল দুর্ঘটনা দেখেছি যে রেল দুর্ঘটনা ঘটলেই মন্ত্রীর পদত্যাগ চাই। স্যার দুর্ঘটনা রোখা তো কর্তব্য, এই যারা বসে রয়েছেন ক্ষমতায় তাদের প্রশ্ন করা যেতে পারে, কিন্তু সেই প্রশ্নের মধ্যে পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে সেখানে আমার প্রবলেম। মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে, ধরুন যে আপনি দেশের নিরাপত্তার প্রশ্নে, আজকে পাকিস্তানের সঙ্গে যে বিষয়টা ঘটেছে দেশের নিরাপত্তার প্রশ্ন, সেখানে আপনি রাজনীতি খুঁজতে যাচ্ছেন কেন? আপনি একটা কোনো রাস্তা হবে, একটা বড় কোনো উন্নয়ন হবে, সেখানে আপনি রাজনীতি খুঁজতে যাচ্ছেন কেন? বিশ্বের কোনো দেশে হয় না, আমাদের দেশে হয়। ঠিক, বিশ্বের কোনো দেশে হয় না, সেখানে সব পক্ষ এক হয়ে যায়। আমাদের দেশে, বিশেষ করে এই ভারতীয়, আপনি কিন্তু অদ্ভুতভাবে দেখুন, আমরা পাকিস্তানের দিকে টার্গেট করি, আপনি দেখেছেন কোথাও পাকিস্তানের কোনো রাজনৈতিক দল পাকিস্তান সরকার যে স্টেটমেন্ট দিয়েছে তার বিরোধিতা করেছে? কেউ করেনি। কিন্তু আমি রাহুল গান্ধীর একটা বক্তব্য শোনাই, আমি তারপর নীলাভর কাছেও যেতে হবে। রাহুল গান্ধী কি বলেছেন অপারেশন সিন্দুর নিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে? পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা বলছি না, অনেকে বলছেন রাহুল গান্ধী তো পাকিস্তান যতটা বলেছে তার চেয়েও দুকাঠি এগিয়ে বলেছেন। কি বলেছেন রাহুল গান্ধী, শুনুন। जैसे उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो? नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। নীলাভ, আপনি কংগ্রেসকে সমর্থন করেন বুঝলাম, কিন্তু আমি বিশ্বাস করি তার চেয়েও বেশি প্রত্যেকে আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের ভারতবাসী হিসেবে, আমাদের দেশপ্রেমিক হিসেবে আইডেন্টিটি। রাহুল গান্ধী বলছেন ট্রাম্প ফোন করে বলেছেন নরেন্দ্র সারেন্ডার, আর তারপরেই নরেন্দ্র মোদী সারেন্ডার করে নিয়েছেন। এই বক্তব্য আপনি সমর্থন করতে পারছেন মন থেকে? টিভির জন্য হয়তো আপনাকে বলতে হবে সমর্থন করছি বা সমর্থনে কথা বলতে হবে, আপনি মন থেকে আজকে জিজ্ঞেস করুন তো, নরেন্দ্র সারেন্ডার এই কথা পাকিস্তান এখন কোট করছে তাদের নিজেদের সংবাদ মাধ্যমে, স্যার এটা ভালো কাজ হয়েছে রাহুল গান্ধীর জন্য? বলুন। প্রথমত দেখুন, আমরা ভারতীয় হিসেবে গর্বিত। দ্বিতীয়ত, এই কয়েনটা যদি গণতন্ত্র হয়, এর একটা পিঠ শাসক আর একটা পিঠ হচ্ছে বিরোধী। কারণ বিরোধীদের কাজ কি? গণতন্ত্রে শাসক পক্ষকে প্রশ্ন করা, এবং পাকিস্তানের হাতে আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দিন। এটা আশা করবো আপনি অন্তত আমার বলার সময় কিছু বলবেন না। আপনি সেখানে দাঁড়িয়ে বিরোধীদের কাজ হচ্ছে শাসকের কাছে আয়নার মতো করে কাজ করা, বিরোধীদের কাজ শাসকের ভুল ত্রুটিগুলোকে তুলে ধরা। আমরা পরিষ্কার করে বলেছি, যখন অপারেশন সিন্দুর শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আমাদের ভারতবর্ষের কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ সমস্ত বিরোধী দল, যেটা হওয়া উচিত, দলমত নির্বিশেষে বলেছে আমরা সরকারের সাথে আছি। এবং সেখানে দাঁড়িয়ে যখন অপারেশন সিঁদুর হয়েছে আমরা সমর্থনে ছিলাম। আমাদের কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কোন হরিদাস পাল, ভারতবর্ষ চলবে, ভারতবর্ষ চলবে। 1971-এ নিক্সন চেষ্টা করেছিল, নিক্সনের কথা ভারত শোনেনি। ভারতবর্ষ চললে চলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাজনীতি ট্রাম্প কেউ নন, এটা বুঝতে হবে। ট্রাম্প আমেরিকার বস হতে পারে, ভারতের বস না। আমি একটা কথা বলতে চাই, আমার খুব দুঃখ লাগে যে রাহুল গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর হেরিটেজ বহন করছেন, কিন্তু তারা কোনোদিন এরকম জোকারের মতো আচরণ করেছেন আমি কোনোদিন দেখিনি। এই
লোকসভায় গিয়ে তিনি যেভাবে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ধেয়ে গেলেন একটু আদর করার জন্য, এগুলো কি কোনো রাজনৈতিক নেতার এগুলো কি রাজনৈতিক আদর করতে পারে? এটা বাবার বয়সী লোককে আদর করতে পারে বলে জানেন এই কথাটা আচ্ছা অবশ্যই আপনারা এই কথাটা বলে মারবেন সাংবাদিক হয়ে আমি বলছি নীলাভ, আমি একটা প্রশ্ন করছি, নীলাভ একটা প্রশ্ন করছি, উত্তর দাও। নীলাভ একটা প্রশ্ন করছি, উত্তর দাও। ডোনাল্ড ট্রাম্প লিখলেন যে আমেরিকা মেডিয়েট করেছে, ঠিক আছে। অন্যদিকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট বার্তা দিয়ে স্টেটমেন্ট দিয়ে বলা হলো কোনো আমেরিকা বা কোনো দেশের মেডিয়েশন নয়, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে ভারত ডিসাইড করেছে পাকিস্তানের ফোন আসার পর, রিকোয়েস্ট করার পর যে ভারত এই মুহূর্তে এই পদক্ষেপ নিতে চলেছে। ভারতের বিদেশ মন্ত্রকের স্টেটমেন্টকে বিশ্বাস করো না করেন আপনারা, নাকি ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টকে বিশ্বাস করেন? আমরা তো সেটাই আমি বলছি দুটোর মধ্যে কোনটা বিশ্বাস করেন? সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কোন হরিদাস পাল যে একবার এই কথাটা বললো? ডোনাল্ড ট্রাম্প কি টুইট করছে সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক করতে পারেন? ডোনাল্ড ট্রাম্প ঠিক করবে। উনি টুইট করেন, উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেটাকে আপনারা বিশ্বাস করছেন কেন স্যার? আমি তো বলছি আপনি ওই টুইট, ওই এক্স হ্যান্ডেলের পোস্টটাকে ধরছেন কেন? আমাদের বিদেশ মন্ত্রক বলে দিয়েছে যে কোনো তৃতীয় পক্ষ ছিল না, কেন বিশ্বাস করছেন না সেই কথাটাকে? ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলুক আমাদের প্রধানমন্ত্রী। আরে বলেছেন তো, আমাদের বিদেশ মন্ত্রক বলেছে। আমাদের বিদেশ মন্ত্রক কি তো বলবে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি কোনো স্টেটমেন্ট দেয়? আমাদের বিদেশ মন্ত্রকের স্টেটমেন্ট আছে যে কোনো তৃতীয় পক্ষ মেডিয়েট করেনি এই বিষয়। তাহলে কেন রাহুল গান্ধীকে বলতে হলো নারেন্দার সারেন্ডার? কারণ ডোনাল্ড ট্রাম্প দেশ সারেন্ডার করেছে। হ্যাঁ, মিথ্যা কথা বলেছে। আমাদের বিদেশ মন্ত্রকের স্টেটমেন্ট বলছে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলেছে। বক্তব্য তো সেটাই যে ডোনাল্ড ট্রাম্প কে নারেন্দার সারেন্ডার কথাটা বলা, তার মানে নরেন্দ্র মোদী সারেন্ডার করেছে বলে আপনি মনে করেন? আমাদের বক্তব্য এখানে পরিষ্কার। আপনার বক্তব্য নারেন্দার সারেন্ডার, জায়গায় যে আপনার নেতার বক্তব্য নারেন্দার সারেন্ডার। দখল করতে পারতাম, সেখানে দাঁড়িয়ে আমরা কেন সরে আসতে হবে? আরে ভাই, সেটা আরেকটা প্রশ্ন। এইটা আমাদের বক্তব্য। 71 সালে পিএকেটা দখল করলেন। 71 সালে যুদ্ধ কোথায় হচ্ছিল? আর তো কোথায় হচ্ছে? 71 সালে তো আপনারা সমস্তটা ছেড়ে দিয়েছেন। আমি জয়ের কাছে আসবো। বেশ, এখন তিনজন বলেন কি হচ্ছে? তিনজন বলেননি এখনো। আমি জয় বাবুর কাছে আসবো, বিজেপি মুখপাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যথেষ্ট করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে টুইট করেছেন, আই এম শকড, আমি স্তম্ভিত হয়ে গেছি, দেশে এত অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? সিভিল এভিয়েশনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে। আর সত্যি তো, কেন অ্যাক্সিডেন্ট হবে স্যার? আপনারা ঠিক করে করতে পারছেন না, তাই ওনারা প্রশ্ন করছেন। ওনারা বলছেন গণতন্ত্রের বিরোধীর কাজ হচ্ছে প্রশ্ন করা, এবং আমরা নিজেদের কাজটা করছি, রাজনীতি করছি না। বলুন স্যার। সর্বপ্রথম পশ্চিমবঙ্গের যদি আমি ছবি তুলে ধরি, এক মুখ্যমন্ত্রী হিসেবে যখন বিভিন্ন জায়গায় এরকম দুর্ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে, আমরা যদি তার চিত্রগুলো তুলে ধরি, তাহলে সন্দেশখালীর ঘটনায় কতদিন পরে উনি পৌঁছেছেন তার হিসাবটা একটু বের করুন। দ্বিতীয়, মুর্শিদাবাদের ঘটনায় আজকে সেই 71-এর ছবি আবার যেন নতুন করে দেখলাম। এক রাতে ঘর বাড়ি ছাড়তে হলো প্রত্যেকটি মা বোনকে তাদের বাচ্চাদের কোলে নিয়ে। সেই সময় ওখানে মুখ্যমন্ত্রী কতদিনে পৌঁছেছিলেন একটু দেখবেন। আজকে ছবি তোলার প্রশ্ন হচ্ছে, ইট ইজ এ প্রোটোকল। প্রাইম মিনিস্টার্স অফিস, তার সঙ্গে থাকবে তাদের ইউনিট, সাংবাদিকরা ওখানে থাকবে। প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছেন, সেখানে ভিজিট করলেন কিনা, সেটা সাংবাদিক হিসাবে প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। সাধারণ মানুষ, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের কাছে সেই ছবি পৌঁছে দেওয়া, সেই ছবি পৌঁছে দিয়েছে। আমার প্রশ্ন যে এই ছবির ঘটনা যখন ঘাটালে এই 2 ইঞ্চি উঁচু জলে একটু জাস্ট পাটাকে ভিজিয়ে মুখ্যমন্ত্রী বলে, এই এদিকে এসো, এদিকে এসো, ক্যামেরাগুলো নিয়ে খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো। সেই দিনটা মনে আছে তো? আমি মনে করে দিতে চাই। তো এইখানে কিন্তু মমতা ব্যানার্জির ওই খিচ মেরি ফটো সিন ছিল না, ওইখানে কোনো সাজানো ঘটনা ছিল না। ওখানে একটা ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা। প্রধানমন্ত্রী গেছেন দেশের কাছে এই বার্তা দিতে যে আমি আপনাদের পাশে আছি, যা দরকার ভারতবর্ষের সরকার করবে, এই বার্তা দিতে গেছেন। খিচমেরি ফটো নয় লাইক মমতা ব্যানার্জি, এটাই আমি আজকে বলতে যাচ্ছি। বাট আমার বক্তব্য হচ্ছে, যখন এই পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ তার বোমা চালাচ্ছে, মিসাইল চালাচ্ছে, অ্যাটাক করছে, তখন যন্ত্রণাটা এই তৃণমূলের নেতা আর কংগ্রেস নেতাদের কেন হচ্ছে, এইটাকেও কিন্তু সাধারণ মানুষকে বের করতে হবে, বলতে হবে। আপনারাও বুঝতে পারছেন কেন। যখন ভারতবর্ষ বলছে আমাদের শত্রু, আমার মা বোনেদের সিঁদুর যারা মিটিয়ে দিয়েছে, মুছে দিয়েছে, সেই সিঁদুরের নাম করে যখন আমরা বলছি যে আমরা অ্যাটাক করছি পাকিস্তানকে, আমাদের শত্রু দেশকে, তখন সেই সিঁদুরকে যে ব্যক্তি অপমান করছে সে কেন উত্তর দেবে না? তারা উত্তর দিক যে আপনারা তাহলে কি মহিলা বিরোধী, সিঁদুর বিরোধী,
নাকি দেশ বিরোধী, এই উত্তর আজকে দিতে হবে যারা আজকে এই কাউন্টার করছে। বেশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো, আমি ট্রেনটা দেখানোর জন্য, তারপর আমি নীলাদ্রি বাবুর কাছে যাবো এবং স্যারের কাছে আসবো। আমার ট্রেনটা নিয়ে আমার চিন্তা, ট্রেনটা হচ্ছে যখনই দেশের সেনাবাহিনী হোক বা দেশের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন যে মুহূর্তগুলো হোক, সেইখানে সব সময় কয়েকজন পক্ষ, কয়েকটি পক্ষ সব সময় সেখানে প্রশ্ন তুলবে এমনভাবে যে দেশের শত্রুপক্ষ হাতে অস্ত্র পাবে, এটা হয়ে আসছে একটা ট্রেন্ড হিসেবে। বালাকোট স্ট্রাইক, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তারপর শুনুন। কেন দেশবাসীকে বিপদে পরিচালিত করা হচ্ছে? অ্যাকচুয়াল কি ঘটনা ভাবে জানতে চাই। কেউ বলছে প্রথম দিন থেকে টিভিতে শুনলাম, ন্যাশনাল টিভিগুলো বিশেষ করে 300 লোক মারা গেছে, 350 লোক মারা গেছে, কত কি তো আমরা জানতে চাই কত লোক সত্যি মারা গেছে। নিউজ দেখেছি, তাতে বলা হচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি, বোমটা পড়েছে অন্য জায়গায়, বোমটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি। কেউ বলছে একজন মারা গেছে। তো সত্যটা কি, এটা তো লোকে জানতে পারে। আমরা চাই মানুষকে সত্যি কথাটা বলার সুযোগ করে দেওয়া উচিত, দেশের লোকের সত্য জানা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সেই সময়ের বিরোধী নেতা যারা কংগ্রেস, তৃণমূল, বাম দলগুলোতে ছিলেন, তারা বলেছিলেন ছবি নেই কেন। এরপর সেনাবাহিনী জব রোলে একটা নতুন অ্যাডিশন হয়েছে, তারা ক্যামেরা নিয়ে গিয়ে প্রথমে শত্রুপক্ষকে মারে, তারপর সেটার ভিডিও করে, তারপর নিয়ে আসে। এইটা সিস্টেম হয়েছে নতুন, সেনাবাহিনীর জব রোল থাকে, তাতে একটা অ্যাডিশন হয়েছে যে এবার ছবি তুলতে হবে, শুধু মারলে হবে না, কারণ দেশের সেনাবাহিনীকে দেশের রাজনৈতিক নেতৃত্ব বিশ্বাস করে না। এটা কি চলতে পারে? আমি প্রশ্ন করব নীলাদ্রিবাবু, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য পুরনো বুঝলাম, শোনালাম, নতুন বক্তব্য সিন্দুর নিয়ে শোনালাম, একের পর এক বক্তব্য যেখানে সেই বক্তব্যগুলোকে ব্যবহার করছে আমাদের শত্রুপক্ষ। এই বক্তব্যগুলো না দিলে হতো না? সব জায়গায় পলিটিক্যাল পয়েন্ট তুলতেই হবে স্যার, বলুন। না না, সব জায়গায় পলিটিক্যাল পয়েন্ট তুলতে হবে না, এটা তো ফ্যাক্ট। কিন্তু এটাও ফ্যাক্ট যে যেভাবে মিস ইনফরমেশন আর যেভাবে পোর্ট্রে করা হচ্ছে সেটা ভুল হচ্ছে। আমি 3টে ইনস্ট্যান্স দেখাচ্ছি। এই যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশটা হয়েছে, আজকে সবাই বলছে যে এয়ার ইন্ডিয়াটা টাটার, কিন্তু সবাই কি জানে যে এয়ার ইন্ডিয়া প্লেনগুলো মেনটেনেন্স একটা কোম্পানির আন্ডারে, যেটা এখনো সিভিল এভিয়েশন মিনিস্ট্রির আন্ডারে। এখন আপনারা প্রশ্ন করবেন যে মন্ত্রীর, আমি কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইট সার্ভিস টাটার আন্ডারে, মেইনটেনেন্স এখনো রাষ্ট্রায়ত্ত, ঠিক? হ্যাঁ, তাতে কি? ইয়েস, আমি যদি এখন বলি যে অ্যাকাউন্টেবিলিটিতে দ্য মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার শুড রিজাইন, আপনি বলবেন মেইনটেনেন্সের জন্যই এই দুর্ঘটনা হয়েছে, আপনি তদন্তের আগে বুঝে গেলেন কি করে? এটা আমি বলছি না, শুনুন, অ্যাক্সিডেন্ট কেন হয়েছে সেটা ব্ল্যাক বক্স বলবে, সেটাই তো পাওয়া যায়নি। হ্যাঁ, there has to be definitely। আপনারা কি বলছেন যে পাইলট এররে হয়েছে? আমরা তো জানি না কি জন্য হয়েছে স্যার, আমরা তো জানি না কি জন্য হয়েছে। মেইনটেনেন্সের লোককে আমি বললাম আপনার জন্য হয়েছে, পাইলটকে বললাম এটা হতে পারে। মিনিস্টার অফ সিভিল এভিয়েশন রিজাইন করুন। আর সেকেন্ডলি, বিজেপির মুখপাত্র যে বলেছে যে মমতা ব্যানার্জি ঘাটালে গিয়ে হাঁটু জলে দাঁড়িয়েছিল, এটা তো অ্যাটলিস্ট আমাদের প্রাইম মিনিস্টার 2015 চেন্নাইয়ের ফ্লাডে ফটোশপ করে যে পিকচার গুলো লাগিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী, ওর থেকে কমসে কম বেটার। উনি স্পটে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী আপনি প্রমাণ করতে পারবেন ওটা ফটোশপ করা হয়েছে? পিকচার লাগিয়েছিল, আপনি প্রমাণ করতে পারবেন ফটোশপ করা হয়েছে? আজকের ওয়ারে মিস্টার সৌম্য ঘোষের আর্টিকেলটা পড়ে নিন, তাহলেই পেয়ে যাবেন। আপনি পড়ে নিন আজকের ওয়ারের। বেশ, অন্য কোন সংবাদ মাধ্যমের নাম আমরা নিচ্ছি না স্যার, বাট আপনার প্রমাণে প্রবলেম আছে, বলুন। আমাদের কোশ্চেন হলো যে আমরা কোনো প্রশ্ন করলে আপনাদের পলিটিক্স হয়ে যায়, ইট ইজ আ রং কনসেপ্ট। ওই জায়গাটা থেকে বেরিয়ে আসুন, প্রশ্নটা ঠিক করুন। আমরা প্রশ্ন নিশ্চয়ই করবেন, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করতেই পারেন, প্রশ্ন করব, কেন হয়েছে প্রশ্ন করতেই পারেন, কিন্তু প্রধানমন্ত্রী কেন ছবি তুলেছে সেই প্রশ্নটা আপনি করতে পারেন না, সেটাও আপনাকে বুঝতে হবে। প্রধানমন্ত্রী, আপনারা এই ফটোটা দেখছেন, আপনি প্রধানমন্ত্রী সেই ফটোটা দেখান না, একা দেখে যাচ্ছে তেলের দিকে। আরে ও কি একা গিয়েছিল? হ্যাঁ, ওর সঙ্গে পুরো সবাই ছিল। কোথায় এক্সপার্টের সঙ্গে কথা বলেছে, কি স্টেপ নিয়েছে যাতে এরপরে এরকম অ্যাক্সিডেন্ট না হয়? কিচ্ছু নেই, কারণ আমাদের দেশে অ্যাকাউন্টেবিলিটিটা শেষ হয়ে গেছে। আগে আমার মনে আছে বিষয়টা কি জানেন তো, আপনার মুখ্যমন্ত্রী ট্রেড মিলে বাজেট করে, আর আপনাদের মনে হয় যে এরকম বড় বড় ডিসিশন বোধহয় ক্লাব ঘরে বসে হয়ে যায়। জাফর শরীফ প্রধানমন্ত্রী যেটা করেছেন, এটা প্রত্যেকটি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, কথা বলে
তাদেরকে বলেছেন ডিসিশন নিতে। যেদিন মোদী সরকার, কি বলবো, যেদিন মোদী সরকার শপথ নেই এই টার্মে, সেদিন দিল্লি এয়ারপোর্টে T1 ভেঙে পড়লো। মিনিস্টার অফ সিভিল এভিয়েশন। নীলাদ্রি বাবু, আমি একটা কথা বলি। নীলাদ্রি বাবু, আপনি একদম ঠিক বলছেন। নীলাদ্রি বাবু, এক সেকেন্ড, একটু পজ। নীলাদ্রি বাবু, আমি অ্যাডিশনাল একটা প্রশ্ন। নীলাদ্রি বাবু, এক সেকেন্ড। নীলাদ্রি বাবু, প্রশ্ন আপনি করতেই পারেন। দিল্লির T1 এয়ারপোর্ট কেন ভেঙে পড়বে, কেন দুর্ঘটনা হবে, কি কারণ, এই প্রশ্ন করতেই পারেন। আমার প্রবলেম হচ্ছে যখন আপনার জোট সঙ্গী কংগ্রেসের, অর্থাৎ ইন্ডি জোটের সঙ্গী কংগ্রেসের রাহুল গান্ধী বলেন যে নরেন্দ্র মোদী সারেন্ডার করে নিয়েছে। আপনার মনে হয় দেশ সত্যি মনে করে যে আমরা সারেন্ডার করেছি পাকিস্তানের কাছে? এক নম্বর, এই প্রশ্ন ধরন নিয়ে আমার প্রবলেম। প্রধানমন্ত্রী গিয়ে ছবি তুলছেন কেন, এই প্রশ্ন নিয়ে প্রবলেম। আরে মল্লিকার্জুন খাড়গে তো নিজেও গিয়ে ছবি তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান সেখানেও তো গিয়ে ছবি তোলেন। এই প্রশ্নের জবাব দিচ্ছি। দেখো, দুটো, আমি তোমাকে এই প্রশ্নের জবাব দিচ্ছি। হ্যাঁ, দুটো সিমিলারলি স্পেস সিচুয়েশন রাখো। আমরা যখন অপারেশন সিন্দুর করলাম, ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলল যে আমি সবাইকে বলেছি যুদ্ধ বন্ধ করতে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এই ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন যখন টুইট করে ইরানকে বলল, সেই দিন রাত্রেবেলা ইরান ওর থেকে বেশি মিসাইল মেরেছে ইসরায়েলকে। এইটা হলো কি ডিফারেন্স বিটুইন টু লিডার। একজন সারেন্ডার করে যায়, আর আরেকজন ওর থেকে যুদ্ধটা চালিয়ে যায়। আরে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের আমেরিকান থেকে শিখতে হবে কেন? কে বলেছে আপনাকে যে ওই টুইটের ভিত্তিতে হয়েছে? আমি যুদ্ধ করব, আমার মতন করে যুদ্ধ করব। টুইটের ভিত্তিতে হয়েছে, আপনাকে কে বললো? আপনাকে ট্রাম্প ফোন করেছিল? এইবার তো আরে নীলাদ্রি বাবু, আপনাকে ট্রাম্প ফোন করেছিল? কেন পিওকে নেয়নি? পিওকেটা নিয়ে নিচ্ছে। আরে ভাই, পিওকে 71 সালে কেন নেয়নি? পিওকে কেন নেয়নি? একদম শুরুতে যখন পিওকের উপর অ্যাটাক হলো তখন জওহরলাল নেহরু কি করছিল? আমরা বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারি স্যার। পিওকে নেওয়া উচিত ছিল, হয়তো নেওয়া হয়নি কেন, এই প্রশ্ন থাকতে পারে। ওটা আমার কোশ্চেনই নয়। আমার কোশ্চেন হচ্ছে পাকিস্তান ব্যবহার করছে আমাদের কোর্টগুলো, আমাদের নেতাদের বক্তব্যগুলো পাকিস্তান ব্যবহার করছে। আপনি কি বুঝতে পারছেন সিরিয়াসনেসটা? পাকিস্তান কি ব্যবহার করলো যায় না, দেশের মধ্যে এখন ঐক্য রয়েছে। উই আর ইউনাইটেড অ্যাজ ফার ইন্ডিয়ানস ইজ কনসার্ন। পাকিস্তান কি বলছে, সিরিয়া কি বলছে, আমাদের কিছু যায় আসে না। সিঁদুর শব্দটা আপনারা বিধানসভাতে ব্যবহার করলেন না। বিধানসভাতে আপনারা সিঁদুর শব্দটা ব্যবহার করলেন না কেন? একটু উত্তর দেবেন। সিঁদুর নিয়ে অ্যালার্জি কিসের? আপনি এটা নিয়ে ডিবেট করুন না। আপনি এটা নিয়ে কেন বলছেন? মোদি আমাকে এবার একে গাঙ্গুলি স্যারের কাছে বেশ, নীলাদ্রি বাবু একটু সঙ্গে থাকুন। আমি একটা বক্তব্য শোনাবো। আমি একটা বক্তব্য শোনাবো। এক সেকেন্ড, আমি একটা বক্তব্য শোনাবো। এর আগে আমি ট্রেনটা নিয়ে কথা বলছিলাম। কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং পুলওয়ামার পর একই প্রশ্ন তুলেছিলেন, প্রমাণ কোথায়? দেশের সেনাবাহিনীর কাজ কোথাও গিয়ে অপারেশন করার পর দেশের রাজনৈতিক নেতাদের জন্য সেখান থেকে ভিডিওগ্রাফি করে নিয়ে আসা। কোন অপারেশন এটা হয়েছে? এখন রিসেন্ট হচ্ছে। এর আগে যতগুলো অপারেশন হয়েছে সেই সময় দেশের সেনাবাহিনী হাতে ক্যামেরা নিয়ে যেত। এতে অপারেশন এবং ট্যাকটিক্যাল যে এক্সপার্টিস তার উপর এফেক্ট পড়ে। তার কারণ হচ্ছে দেশের সেনাবাহিনীর উপর একটা অ্যাডিশনাল চাপ থাকে যে আমাকে বাড়ি গিয়ে প্রমাণ করতে হবে যে আমি এই টার্গেটে মেরে এসেছি। এইটা কি তাদের কাজ? দিগ্বিজয় সিং কি বলেছেন শুনবো, তারপর যাবো স্যারের কাছে। শুনুন। पुलवामा की घटना हुई, 40 से ज्यादा हमारे सीआरपीएफ के लोग मारे गए। आज तक उस घटना की जानकारी न संसद में उन्होंने पेश की, न जनता के सामने रखी। सर्जिकल स्ट्राइक की बात करते हैं कि हमने इतने लोग मार गिराए, लेकिन प्रमाण कुछ नहीं, केवल झूठ का पुलंदा से ये राज कर रहे हैं। ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। আমি কোনো পলিটিক্যাল প্রশ্ন আপনাকে করব না স্যার। আমার প্রশ্ন হচ্ছে, দেশের মধ্যে এরকম পরিস্থিতিতে, ইমার্জেন্সি পরিস্থিতিতে, বিপর্যয়ের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, আমাদের এক হয়ে থাকা প্রয়োজন স্যার। স্যার, দেশের সেনাবাহিনী একটা অপারেশন করে আসার পর তাদেরকে বলা, কি ভিডিও করে এনেছো, তোমরা কি করেছো, এইটা কি সেনাবাহিনীর জব রোলের মধ্যে পড়ে স্যার? তারা নিজেদের জন্য করতে পারে, কিন্তু মানুষকে প্রমাণ করার জন্য, রাজনীতিবিদদের দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসা, ইজ দিস হোয়াট দে আর সাপোজ টু ডু? এটা তাদের করার কথা। এইটা দেশের শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া নয় স্যার? বলুন। আমি প্রথমে পাবলিকদের জন্য বলতে চাই কি যখন কোনো অপারেশন প্ল্যান হয়, এইটা এই নয় কি আমি চায়ের টেবিলে বসে অপারেশনটা প্ল্যান হলো আর তারপরে আমরা কিছু পারমিটেশন কম্বিনেশন করে গিয়ে আমরা আগে গিয়ে কাজ করলাম না।
এই টাইপের হয় না, এটা পুরো একটা প্ল্যান্ড অপারেশন হয়। আর তার মধ্যে ইনভলভমেন্ট অনেক লেভেল থেকে হয়, ছোট থেকে নিয়ে ওপর অবধি অফিসারদের লেভেলের ইনভলভমেন্ট হয়। আর যখন হয় তো প্ল্যান যখন হয়েছে একটা ডেট আর টাইম ফিক্স হয়, সেটাই যখন বর্ডার ক্রস করে আমাদের সৈন্যরা শত্রু দেশের দিকে যায় আর ঢোকে, তো ওই পুরো টাস্কটাকে কমপ্লিট করা হয়। আর কমপ্লিট করার পরে যখন ওরা ফেরত চলে আসে, অনেক সময় ক্যাজুয়ালিটিস হয়, অনেক সময় ক্যাজুয়ালিটিস হয় না। আর ফেরত চলে আসার পরে একটা ডিব্রিফিং হয়, একটা পরিকল্পনাটা ঠিক করে গেছে কি না, প্রত্যেক লোককে জিজ্ঞেস করা হয় তুমি কি করেছো, তোমার কেমন হয়েছিল, তোমার কি কোথায় ওই অসুবিধে হয়েছিল, সব কিছু একটা ফিডব্যাক নেওয়া হয়। আর সেই ফিডব্যাকের সেই ফিডব্যাকের ওপরে আমাদের অন্য অপারেশনসগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখন এই কাজগুলো কেউ ঘরের মধ্যে বসে ইয়া জঙ্গলে গিয়ে করে ফেরত আসতে পারে না। এই এত ডিটেলসের জিনিস ডিব্রিফিংটা হয়, জিজ্ঞেস করা হয়, তো তাতে এই নয় কি হ্যাঁ আমরা গেছিলাম, আমরা করেছি। আর প্রুফ ওই মাইক্রো সেকেন্ডস মিনিটসের মধ্যে ভলিউম অফ ফায়ার দেখুন, আপনার সামনে আর চারদিকে গুলি চলছে, তার মধ্যে কখন আপনি ক্যামেরা বার করবেন, ইয়া বন্দুক বার করবেন, ইয়া রকেট লঞ্চার চালাবেন, কি করবেন? সত্যি তাই, কি করবেন আপনি? সত্যি তাই। এখানে সিনেমার কোনো দৃশ্য শুটিং না, এটা অরিজিনাল গুলি চলছে, সিনেমার দৃশ্য নয়, হলিউড বা এখানে কোনো কাট নেই, হচ্ছে কি ডাইরেক্টর বলল কাট, আবার রিটেক নেই। স্যার আমার একটা জিনিস জানা, সেটা হচ্ছে যখন আপনারা যান যে ট্যাকটিক্যাল ওয়েজগুলো, ট্যাকটিক্যাল যে সিস্টেমগুলো আপনারা ইয়ে করেন, সেটা তো বাইরের লোকের জানার কথা, রিভিল করবে কেন? প্রমাণ কি স্যার? প্রমাণের কথা কি? স্যার শেষ করুন স্যার। প্ল্যান কোনোদিন দেখুন, প্ল্যান ইজ নিড টু নো বেসিস। সবাই জানে না, যে জওয়ান যাচ্ছে সেও জানে না প্ল্যান, যে সঞ্চালনা করবে অপারেশন সে প্ল্যান জানে। তার কিন্তু এখানে আমাদের রাজনীতির নেতাদের জানতে হবে, ওদেরকে জানাতে হবে। ওরা তো স্পেকুলেশন, জল্পনা কল্পনা এমনিও হতে পারে, এও হতে পারে, সেইটা তাতে তো আমাদের কোনো কথা বলারই নেই, তাতে আমরা কি বলবো তাতে, সেইটা তো একরকমের। আর দ্বিতীয় কথা, এই যে পলিটিক্যাল নেগেটিভ ন্যারেটিভ, যেটাকে আমরা বলি অক্ষায়ন, যেটা আমরা ন্যারেটিভ যেগুলো ক্রিয়েট করছি, এইটা যে শত্রু দেশকে কত যে অ্যাডভান্টেজ দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আজকে দেখুন, একটা প্রশ্ন আপনার কাছে, আমি মানে মনে হচ্ছে যে এই ধরনের বক্তব্য যেগুলো আসছে, এটা কি সেনাবাহিনীর মোরাল ডাউন করে না? এরা অনেক মোরাল ডাউন। দেখুন, খালি সেনাবাহিনী কেন, খালি সেনাবাহিনী যুদ্ধে আছে, অর্ধ সেনাবাহিনী তো যুদ্ধ আধা সেনা রয়েছে, তাদেরকে বলা আছে তোমরা প্রমাণ করো তোমরা কি করেছো। আপনাদের পুলিশ ফোর্স, আমি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছিলাম স্যার, আমি দ্রুত একবার দেখিয়ে নিই, আমরা সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম যে রাজনীতির জন্য দেশের ঐক্যবদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে কি কিছু রাজনৈতিক দল, আমরা প্রশ্ন করেছিলাম রাজনীতি করছে শুধুমাত্র রাজনৈতিক পয়েন্টসের জন্য, কি বলছেন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। আমরা সেই পোল রেজাল্টটা একবার দ্রুত তুলে ধরবো, তবে তার আগে আমি একবার রেডি হচ্ছে যতক্ষণে আমি রক্তিমদার কাছে আসবো। স্যার আমি আপনার কাছে আসি। রক্তিমদা, আমার কথা হচ্ছে আমি প্রত্যেকের কাছে একবার একদম ছোট ছোট করে 30 সেকেন্ড করে যাওয়ার চেষ্টা করবো। রক্তিমদা, আমার কথা হচ্ছে আপনি একটা কথা বলুন, আপনি যখন জার্নালিজম করতে যাচ্ছেন বা আমি যাচ্ছি রিপোর্ট করতে, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, ওটা আমার কাজ। সেনাবাহিনী বন্দুক নিয়ে যাচ্ছে, সেটা তার কাজ। তাকে বলা ভাই তুমি এসছো যখন আমার কি প্রমাণ নিয়ে এসছো বলো, কারণ আমি তৃণমূলের নেত্রী বা আমি কংগ্রেসের নেতা, আমাকে চাই প্রমাণ, কারণ আমি শাসক দলে নেই, আমার প্রমাণ না দিলে আমি তো প্রশ্ন করব। এইটা কেমন রাজনীতি স্যার? প্রথম কথা, রাজনৈতিক নেতারা না সিভিলিয়ান আর নন সিভিলিয়ান একটা শব্দ আছে, সেটাকে গুলিয়ে ফেলছেন আমার মনে হয়। মানে উনি রাজনৈতিক নেতাদের কাছে আমরা যতখানি আনসারেবল হতে পারি, একজন মিলিটারি ম্যান তিনি কখনো আনসারেবল নয়, তিনি কিন্তু তার রাষ্ট্রের কাছে আনসারেবল। কে কি বলছে সেটা তখন তার কাছে বিষয় নয়, তার কাছে বিষয়টা হচ্ছে তার দেশটাকে রক্ষা করার দায়িত্ব সে নিয়েছে। কে কি বললো, কে কি ভাবলো, এটা নিয়ে তারা কিন্তু যুদ্ধে যায় না। সুতরাং কোনোভাবেই সে অ্যানসারেবল নয় কোনো রাজনৈতিক নেতার কাছে, সে অ্যানসারেবল তার কমান্ডারের কাছে। 30 সেকেন্ড একে গাঙ্গুলি স্যার বলুন। একটা কথা বলছি, আমরা সেনা যখন
আমাদের জন্যে দেশ সর্বোপরি, আর যে পার্টি পাওয়ারে আছে সে আমাদের হ্যাঁ শাসক, পার্টিটা বিষয় না, যে আছেন, হ্যাঁ যে আছে সে যাই হোক, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, যাই হোক, যে যখন পাওয়ারে থাকবে আমাদের সাপোর্ট সেই গভর্নমেন্টকে সবসময় সাপোর্ট থাকবে। তো তাহলে যদি আমরা সেনাকেও পলিটিসাইজ করতে শুরু করি তাহলে তো দেশ তো ভেঙে যাবে, দেশ ভেঙে যাবে, দেশ ভেঙে যাবে। হাত তুলছিল নীলাভ, 30 সেকেন্ড। দেখুন, প্রথমত অপারেশন সিঁদুরের পরে তার প্রমাণ কোনো রকম কোনো, তার কারণ প্রমাণ চাওয়ার দরকার পড়েনি, ভিডিও করে নিয়ে এসেছে সেনাবাহিনী আপনাদের জন্য। পরেও না, আমরা কোনো কেউ প্রমাণ চাইনি, 1 নম্বর। 2 নম্বর, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের যে দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন জাজ বা বর্তমান জাজের অধীনে আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, কেন এতগুলো মানুষের প্রাণ গেল, এবং সেখানে গুজরাটের বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও মারা গেছেন। আমাদের প্রত্যেকটা মৃত পরিবারের প্রতি সমবেদনা রয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত, কেন এতগুলো মানুষের প্রাণ গেল এই তদন্ত দাবি। নীলাদ্রিবাবু 30 সেকেন্ড। হ্যাঁ দেখো কিশলয়, এটাতে দুটো জিনিস ক্লিয়ার হয়ে যাক। আমরা কিন্তু কোনোদিনও সেনাবাহিনীর কম্পিটেন্স নিয়ে কোনোদিনও প্রশ্ন তুলিনি, আমরা প্রশ্ন তুলেছি সিভিল অথরিটির ওপরে। কেন? যেভাবে বালাকোট আর পুলওয়ামাকে দেখানো হয়েছিল যে এর আগে নাকি ইন্ডিয়াতে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, সেই জন্যই অপোজিশনকে চান্স দেওয়া হয়েছে প্রশ্ন তোলার জন্য। 1990-তে মায়ানমার ঢুকে ইন্ডিয়ান আর্মি আলফা টেররিস্টদেরকে মেরেছিল। আমরা তো তখন প্রমাণ কেউ চাইনি, আর প্রমাণ দেওয়ার দরকার হয়নি, কারণ আমরা মনে করি ইন্ডিয়ান আর্মি যদি মেরে আসে থাকে ভালো করেছে, দেশের ইন্টারেস্টে করেছে। কিন্তু এই সরকারের ক্রেডিবিলিটির জন্য, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন, বুঝলাম। 30 সেকেন্ড জয়। ফার্স্ট এন্ড ফরমোস্ট, সেনাবাহিনীতে যারা আছে, যারা বর্ডারে থাকে, তাদের জীবনযাপন এবং আমাদের জীবনযাপন অনেকটা তফাৎ আছে। ফার্স্টলি, ওনার ধর্ম দেখা হয় না, ওনার কি কাস্ট দেখা হয় না, উনি নিজেও একটা সিটিজেন, উনিও বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিতে পারেন, সেটাও দেখা হয় না। উনি কিন্তু যখন বর্ডারে আছেন, হি ইজ সার্ভিং দ্য নেশন। তখন তার ডিউটিকে যখন প্রশ্ন করা হচ্ছে, তার সত্যি কি মরাল ডাউন হচ্ছে না? তাকে কি আমরা অপমান করছি না? এবং তার যে ট্যাকটিক্যাল ওয়েতে যারা অপারেশন করছে, তার সিক্রেসি, সেটাও তো বাইরে চলে আসছে। তার উপরে যখন এক্সট্রা গ্যাজেট নিয়ে যাচ্ছে, এমন এমন প্যারাকমান্ডো যেমন মার্কোস আছে, যেটা জলের নিচে গিয়ে অপারেশন করতে হয়, কি করে করবে? আমার এখানে শেষ করতে হচ্ছে। আমার প্রশ্ন ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম দর্শকদের যে সাধারণ মানুষ এইটাই কি দেখছে না যে পলিটিক্স করা হচ্ছে দেশের বিপর্যয় নিয়ে কিংবা দেশের ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে? টুইটারে এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলেছেন 99%, না বলেছেন 1%, ইউটিউবে হ্যাঁ বলেছেন 95%, না বলেছেন 5%। অর্থাৎ এক্স হ্যান্ডেলে 99% মানুষ মনে করছেন যে হ্যাঁ ইন্ডিজোট পলিটিক্স করছে এই বিষয় নিয়ে, এবং ইউটিউবে 95% মানুষ মনে করেছেন যে হ্যাঁ পলিটিক্স করা হচ্ছে এই বিষয়টি নিয়ে। অর্থাৎ সাধারণ মানুষ মনে করছেন যে এই বিষয়ে রাজনীতি হচ্ছে, যেটা বন্ধ হওয়া প্রয়োজন। এদেশের বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা কবে বুঝবেন যে বিরোধী দল থাকা মানেই তাদের দেশের ঐক্য কিংবা দেশের সরকারের সমস্ত ডিসিশন নিয়ে প্রশ্ন করা নয়, ক্রিয়েটিভ অপোজিশন বলেও একটা বিষয় রয়েছে, যে বিষয়টি এই দেশের বিরোধীদের বোঝা হয়তো এই মুহূর্তে অত্যন্ত জরুরি। অনেক ধন্যবাদ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।